What's up guys, it's me boy Tawhid Afridi and welcome to your favorite show Halima Group present Tawhid Afridi show। তো আজকে আমাদের সাথে আছে পেশায় একজন অটো রিকশা চালক উজ্জ্বল ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো। তো উজ্জ্বল ভাই, প্রথমেই আমি শুরু করছি আপনার পরিচয় দিয়ে, কারণ আমি মনে করি প্রত্যেকটা পেশাই অনেক বড় একটা পেশা, অনেক বড় একটা স্থান, একটা বড় জায়গা। তো এর জন্য আমি খুব প্রাউডলি সহকারে বলছি যে আপনি একজন সিএনজি চালক, আর সেখানে কোনো লজ্জার কোনো কিছু নাই। এম আই রাইট? হ্যাঁ রাইট। তো উজ্জ্বল ভাই, আজকে স্যার আপনার সাথে অনেক কথা হবে, আপনার অনেক কষ্টের কথা শুনবো, অনেক মজার কথা শুনবো। তা শুরুতে আমি জিজ্ঞেস করছি, আসলে আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার বাবা আছে, মা আছে, আমরা 5 ভাই বোন, 3 বোন 2 ভাই। 3 বোন 2 ভাই? জি। আচ্ছা, আপনি আপনি কত নাম্বার? আমি হলাম 3 নাম্বার। আমার বড় আছে 2 বোন, আর আমার ছোট আছে 1 বোন 1 ভাই। আপনি তো ম্যারিড রাইট? জি। আপনার ছেলে মেয়ে কয়জন এবং কি করে তারা? ছেলে মেয়ে 2 মেয়ে 1 ছেলে। 2 মেয়ে 1 ছেলে। 1 ছেলে। তারা কি করে? মেয়ে দুজনই আল্লাহর রহমত বিয়ে দিছি। কি বিয়ে দিছি মেয়ে দুটো? তাই নাকি? মাশাআল্লাহ। আপনি দেখলে মনে হয়, আপনাকে দেখলে মনে হয় অনেক ইয়াং আপনি। মেয়ে দুটো বিয়ে দিছি, আর ছেলে বর্তমান মাদ্রাসায় পড়তেছে। মাশাআল্লাহ। আর বাবা মা অবশ্যই এখন বয়স হয়ে গেছে, বৃদ্ধ। আমার বাবা বর্তমান চিল্লায় আছে, উনি আচ্ছা মাগুরাতে আছে। আলহামদুলিল্লাহ। আসলে আপনি সিএনজি চালানোর অভিজ্ঞতাটা কি রকম? আর কি সিএনজি চালাইতেছি আমি প্রায় 15 থেকে 16 বছর। 15 থেকে 16 বছর? হ্যাঁ। আচ্ছা। আসলে প্রথমত আমরা মানে সিএনজি চালানো জানা ছিল না। আমাদের একটা ব্যবসা ছিল, আমাদের এলাকা বাজারে একটা হোটেল ছিল, নিজস্ব জায়গা ছিল, জায়গাতে হোটেল ছিল। আমার বাবা আমি দুজনে মিলে দোকানটা করতাম, পাশাপাশি আমি লেখাপড়া করতাম। তো এক সময় মানে আমার বাবা মানুষের প্রবচনায় পড়ে মনে করেন উনি দ্বিতীয় বিবাহ করার এক পর্যায়ে, যেমন আমাদের সংসার থেকে মানে পরিবার থেকে উনি একরকম মানে বিচ্ছিন্ন হয়ে যায় আমাদের কাছ থেকে। বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর সংসারের, যেহেতু আমি বড় ছেলে, আমার ছোট ভাই আছে একজন, ও তো তখন অনেক ছোট, পরিবারের বড় ছেলে হিসেবে যেমন ওই ব্যবসার হাল কর্তব্যটা আমার ধরতে হয়। তখন দেখা যায় যে ওই মানে সংসারের হাল ধরতে যে লেখাপড়া আমার ওইখানে বন্ধ হয়ে যায়, আর লেখাপড়া করতে পারি নাই। তখন সিএনজিতে আপনি? না, তখন আমি সিএনজিতে আসি নাই। তখন আমি ওই ব্যবসা আর কি ধরলাম, ধরার পরে এক পর্যায়ে ব্যবসা করতেছিলাম, করতে হঠাৎ মানে অনেকজনে আমারও কিছু বুদ্ধি দিল যে বিদেশ গেলে হয়তো কিছু মানে তাড়াতাড়ি টাকা ইনকাম করা যাবে, এর থেকে ভালো মানে কিছু করা যাবে, এরকমটা আশায় মনে করেন আমি একে 2 বার বিদেশে টাকা জমা দিছিলাম। ও, আপনি দিছিলেন? হ্যাঁ। আচ্ছা। দেওয়ার পরে সেই টাকাগুলো আমার মায়ের গেছে 2 বারই? দোনোবারই। এই জন্য আসলে আমি একটা কথা বলি, যারা দর্শক দেখছেন, এরকম আপনারা যখন বিদেশে এরকম করবেন, বিভিন্ন এজেন্সির সাথে কথা বলবেন, আপনারা খুবই ভালোভাবে বাছাই কাছাই করে বুঝে শুনে, এবং মনে রাখবেন কিছু এজেন্সি আছে যারা 100 মানুষ আপনার পাশে দেখবেন, একজন এসে বলতেছে ভাই আমার সব ভিসা ডান, এই ডান, এগুলো কিন্তু তাদের সেট আপ করা লোকজন থাকে। সো একটু বি কেয়ারফুল, কারণ আসলে আপনাদের কষ্টের টাকা, আপনাদের কষ্টের, কারোর জমি বিক্রি করা টাকা, কারোর বাবার ফ্ল্যাট বিক্রি করা টাকা, যার ব্যবসা সব সেল করে বিদেশ যাবে, সে কিভাবে পরিবারকে পালবে, সেই চিন্তা ভাবনা করেই কিন্তু মানুষ আসলে এজেন্সিকে দেয়। সেই এজেন্সি প্রতারণা করার চান্সেস খুব বেশি থাকে। তো আপনারা খুব বুঝে শুনে দিবেন, কারণ আমি চাই না আমার কষ্টের ভাই বোনের যে কষ্টের টাকাগুলো সেটা বিফলে যাক। সো হ্যাঁ, তারপর ভাই উজ্জ্বল ভাই? তারপর যখন টাকাগুলা মনে করেন মানুষের নিজস্ব আত্মীয় স্বজনের কাছে ঋণ ধার করা ছিল, তারপরে নিজস্ব কিছু ক্যাশ ছিল, এগুলি যখন টাকাগুলা যখন আর না পাইলাম, টাকাগুলা নষ্ট হয়ে গেল। তারপরে যাদের কাছে হাওলাত নিয়েছিলাম বা দানাদার ধার্য করে নিয়েছিলাম, তখন তারা ওই টাকাগুলোর জন্য চাপ দিল। চাপ দেওয়ার এক পর্যায়ে তখন আর আমাদের ওই টাকাগুলা পরিশোধ করার মতো কোনো অবস্থা ছিল না, বাকি কোনো ছিল না। তখন ওই যে বাজারে যে দোকানটা ছিল, হোটেলের যে জায়গাটুকু ছিল, এই জায়গাটুকু বিক্রি করে আমরা যেমন যারা পাওনা ছিল তাদেরকে পাওনাগুলো মিটাই দিলাম। মিটাই দেওয়ার পর এক পর্যায়ে তখন মানে সবাইকে টাকা দিয়ে সামান্য কিছু পরিমাণ টাকা ছিল, থাকার পরেও আমরা পরে চিন্তা ভাবনা করলাম যে সেই টাকাটা দিয়ে কি করা যায়। এখন পরিবার তো চালাইতে হবে, পেট চালাইতে হবে, সংসার চালাইতে হবে। আর আপনি বড় ছেলে? হ্যাঁ। তারপর একটা মানে সিএনজি কেনার সিদ্ধান্ত নিলাম, পরিবারের সবাই বসে, যে আসলে ভাড়া দিয়ে দিবেন কিনা। হ্যাঁ, ভাড়া দেবো বা নিজেরা চালাবো যেভাবে হোক। তখন আমরা একটা সিএনজি কিনলাম। সিএনজি কেনার পর
নিজে মোটামুটি মানে চালানো শুরু করলাম, যে একটা ড্রাইভার দিলে হয়তো টাকাটা কম পামু, বা আমারও কিছু করার কিছু নাই, বেকার, তার চেয়ে সিএনজি চালাই। এই যে ওখান থেকে সিএনজি চালানো ধরলাম। আচ্ছা, এই পেশায় সবচেয়ে আনন্দের ঘটনাটা কোনটা? আসলে ওই পেশার আনন্দ ঘটনা এই যে হয়েছে, মনে করেন বিভিন্ন লোকেশনে যাওয়া যায়, বিভিন্ন লোকের সাথে কথা বলা যায়, পরিচয় হওয়া যায়, বিভিন্ন মানুষটা পিছিয়ে উঠে, হ্যাঁ, বিভিন্ন নতুন নতুন জায়গায় যাওয়া যায়। এবং সবচেয়ে বড় কথা হলো, যেমন এই ব্যবসাটা মনে করেন বাকি কি জিনিস এটা নাই, যাই যাইতেছি কম আর বেশি নগদ। তো যাই হোক, আপনি সিএনজি অটোরিকশা যেটা চালাচ্ছেন, তো আপনি একটু হাসি দিয়ে কথা বলেন যে এখানে নগদ টাকা। তো এতে আমার একটা কোয়েশ্চেন মাথায় চলে আসছে, আপনি রাগ করবেন না। আচ্ছা, এরকম কেন হয় যখন যেহেতু সরকার বলেন বা সব অনুমতি যায় মিটারে যাওয়া, কিন্তু যখনই সিএনজি নিতে যায় তখনই বলা হয় যে মিটারে যাব না, এত টাকা ভাড়া। আসলে এটা কেন আপনারা করেন এবং এটার সঠিক একটা অ্যান্সার দিবেন আপনি? আসলে দুইটা সেফটিতে ভাগ করা আছে সিএনজিটা। একটা হলো আপনার মানে হাফবেলার গাড়ি যেটা বলে, সকালে বের হয় দুপুরে বন্ধ হয়, আবার দুপুরে বের হয় রাত্রে বন্ধ হয়। আরেকটা আছে যে সারাদিনের গাড়ি, সেটা হলো সকালে বের হয় রাত্রে বন্ধ হয়। এখন দেখা গেছে যে হাফবেলার যে গাড়িগুলো চালাই আমরা, যারা যে পরিমাণ জমা দিতে হয়, গ্যাস ভরতে হয় বা নিজের খরচ হয়, মিটারে আমরা যাই না যে এমন কোনো কথা না। হয়তো দেখা গেছে যে অনেক সময় খুব জ্যাম, অনেক জ্যাম, 30 মিনিটের রাস্তা বা 40 মিনিটের রাস্তা যেতে আমাদের প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যায়। আচ্ছা, যদিও মিটারে ওয়েটিং বিল আসে, তারপরেও দেখা গেছে যে এটা আসলে চলে না। আসলে ওইভাবে যদি আমরা মানে নেই, আসলে মালিকের টাকাটা দেওয়া যাবে বা খরচ, কিন্তু আমাদের কিছু থাকে না, কিছু থাকে না। আচ্ছা, যার জন্য অনেক সময় বাধ্য হয়ে মনে করেন আমরা মিটারের বাইরেও দুই একটা টিপ আমরা মারি। আচ্ছা, নামের আমরা উপায় নেই, বাধ্যতা, এটা মানে পরিস্থিতি শিকার। আচ্ছা, লকডাউনে আপনাদের সিচুয়েশন কেমন ছিল আর কি? লকডাউনে আমরা খুবই নাজুক অবস্থায় ছিলাম, খুবই বিপর্যস্ত অবস্থায় ছিলাম, এখনও আছি। কারণ এই যে লকডাউনের মধ্যে যে আমরা বেকার ছিলাম, বাড়িতে বসে ছিলাম, কোনো আয় ছিল না, ইনকাম ছিল না, ওই সময় যে আমরা যে ধার দেনা করে যে চলছি, এখনো ওই মানে এইটা এখনো সামলায় আমরা উঠতে পারতেছি না। তারপরে মনে করেন সরকার থেকে যতটুকুই আমরা সাহায্য সহযোগিতা পাইছি, অতটুকু দিয়ে তার একজনের চলে না। কিন্তু পাইছেন তো? হ্যাঁ, পাইছি, সেটা অবশ্যই কৃতজ্ঞ থাকা উচিত। অবশ্যই, যদি না পাইতেন তাহলে একটা কথা, সরকারের কাছে অবশ্যই এটা আমরা মানে কৃতজ্ঞতা স্বীকার করি। শুধু আমরা না, সরকার করছে যতটুকু পারছে, সরকার যতটুকু করছে। তারপরে দেখা যায় লকডাউনের মধ্যে আসলে দেখা গেছে যে কিছু সময় হয়তো 2-1 ঘন্টা রাত্রেবেলা তো আমরা মাঝে মধ্যে বের হয়েছি, হয়তো দেখা গেছে 100-200 টাকা যদি এদিক সেদিক করে। যেমন অনেক সময় দেখা গেছে আপনার একটা রুগীর ইমার্জেন্সি রুগী মেডিকেলে নিতে হয়, এখন ওই সময় অ্যাম্বুলেন্স সম্ভব না, দেখা গেছে যে ওই সময় ওই রুগীটা আমরা নিয়ে গেছি। তারপরেও দেখা গেছে যে যাইতে সময় মেডিকেলের কাগজ দেখা যাওয়া লাগছে, আবার ফেরত আসতে সময় মেডিকেলের কাগজ দেখানো লাগছে। আচ্ছা, আপনার সিএনজিটা এটা কি আপনি নিজের? না, আমার নিজের না, আমি ভাড়া চালাই। কিরকম ভাড়া পার ডে নেয়? বর্তমান আমি চালাইতেছি হলো হাফবেলার গাড়িটা, এটা মালিকের জমা দিতে হয় আপনার 700 টাকা। 700 টাকা পার ডে? হ্যাঁ, পার ডে মালিকের 700 টাকা দিতে হয়। আচ্ছা, আরেকটা কোশ্চেন আমার কাছে আসলে জিজ্ঞেস করা আছে, এরকম হয় না যে সিএনজিতে টাকা বা ফোন বা এগুলো রেখে যায়? হ্যাঁ, অনেক সময় রেখে যায়। একটা ঘটনা আমাদেরকে খুলে বলেন। বর্ষখানেক আগে আফতাবনগর, ওই বকুলতলা নামে একটা জায়গা আছে আফতাবনগর ভিতরে, জহুরুল ইসলাম সিটির ভিতরে, যেটা আফতাবনগর, ওখান থেকে আমি একটা ক্যাব উঠাই, মানে ট্রিপ আর কি, মানে ট্রিপ উঠাই হলো আপনার মগবাজার। তো উনি উঠছে, ওঠার পরে তো মনে করেন ওনার কাছে 2টা বিটকেস ছিল, তো হয়তো সিটের মধ্যে রাখছে, রাইখা তো আমি মগবাজার গেছি তো এদিক দিয়ে হাতিঝিল দিয়া আপনাদের মাই টিভি চ্যানেলের সামনে দিয়ে গেছি। যাওয়ার পরে মগবাজার ওই সিগনালে যাওয়ার পরে সিগনালে পড়ছি। সিগনালে পড়ার পর উনি বলতেছে, মামা গেট খুলেন, আমি নামবো। তা আমি গেট খুলে দেওয়ার পরে উনি বিটকেস নিয়ে আমার ভাড়া দিয়া উনি চলে গেছে। চলে যাওয়ার পরে মানে সিগনালে আমি আসছি দাঁড়ানো,
না, আমিও খেয়াল করি নাই যে উনি দুইটা বিটকেসের মধ্যে একটা বিটকেস রাইখে গেছে আর একটা বিটকেস নিয়ে গেছে। আমিও কিছু জানি, আমি সামনের দিকে তাকায় রয়েছি। প্রায় 3-4 মিনিট পর দেখি ওই লোকটাই মানে দৌড়ে আসতেছে অন্য দিক থেকে, মানে যে আপনার আদ্দিন হসপিটালের বিপরীত থেকে উনি দৌড়ায় আসতেছে। আসার পরে মানে উনিও আসা আর সিগন্যালটা মানে ট্রাফিকে ছাইরা দেয়। ছাইরা দেওয়ার পরে উনি আমার মানে রাখতেছে। আমি ভাবলাম যে এই লোকটার তো আমি নিয়ে আসলাম এইমাত্র, উনি আমার ডাকতেছে কিসের জন্য। পরে আমি ইউটার্ন নিয়ে আমি আবার দাঁড়াইছি, সাইড করে দাঁড়ানোর পরে কয় আপনার গাড়িতে আমি একটা ব্যাগ রেখে গেছি। পরে আমি পিছনের দিকে তাকাই দিয়ে, হ্যাঁ একটা বিট কেস সিটের উপরেই আছে। পরে আমি গেট খুলে দিই, দেওয়ার পরে উনি মানে ওই বিটকেসটা নিচ্ছে। নেওয়ার পরে অনেকক্ষণ উনি আমার মুখের দিকে তাকাইছিল। পরে বললাম, স্যার কী ব্যাপার, আপনি এত দৌড়ে আসলেন? পরে বললো যে এটার মধ্যে আমার অনেক মানে টাকা ক্যাশ আছে যেগুলো আমি ব্যাংকে জমা দিতে আসছি, ভুল করে রেখে চলে গেছিলাম। এই টাকাটা পাইলে কি আপনি নিতেন? না, আসলে মানুষের অর্থের উপর লোভ নাই, সে টাকাটা পাইলে অবশ্য নিতাম না, কিন্তু হয়তো উনারা যে জায়গা থেকে উঠাইছে হয়তো আমার ওনার সম্বন্ধে খোঁজ নিতে হইতো, বাকি ওইখানে আমার তার জন্য ওয়েট করতে হইতো। উনি এত টাকা যে নিল, তো উনি কি আপনারা কিছু টাকা দেয় নাই ওই সময়? না, আমি মানে উনার মুখের উপর মানে যে মানে তাকায় দেখছি যে উনি মানে আসলে অন্যরকম একটা ইয়ে হয়ে গেছিল, মানে যে আমার যে কিছু আমি যে ব্যাগটা আমার কাছে পাইছি আবার ফেরত আইসা মানে আমাকে যে দিবে মানে ওইরকম তার মনে কি আমার ছিল না। বুঝতে পারছি, মানে উনি অন্য মনস্ক হয়ে গেছে। কখনো ছিনতাইকারীর ইতে পড়ছেন আপনি, ঝামেলায় পড়ছেন? ছিনতাইকারী ঝামেলাতে আমি অনেক দিন আগে আপনার ওই আমার দেশের বাড়িতে রাত্রিবেলা প্রায় রাত্রের 11টা বাজে, তো আমাদের তো ওই আমাদের যেখানে বাড়ি ওখানে তো গ্যাস পাম্প নাই, গ্যাস পাম্প হইলো শহরে। তো ওখান থেকে রাত্রে আসছি, আসার পরে গ্যাস নিছি, গ্যাস পাম্পে যেয়ে গ্যাস নিছি, গ্যাস নেওয়ার পরে ওখান থেকে রিটার্ন চলে যেতেছি। যাওয়ার পরে ওখান থেকে মানে এক লোকে সিগনাল মানে আমার গাড়িতে সিগনাল দেয়, সিগনাল দেওয়ার পরে দাঁড়াইছি, দেওয়ার পরে বলতেছে যাবেন? পরে বললাম হ্যাঁ যাবো। কোথায় যাবেন? মানে ওইখানে উনি যে গন্তব্যস্থানের কথা বললেন, যে নামের কথা বললেন, পরে বললো যে মানে যাবো, যাওয়ার পরে মানে আমার পরিবারকে নিয়ে এসে পড়বো। ঠিক আছে চলেন, ভাড়া ঠিক করছি, ঠিক করার পরে ওনারা নিয়ে রওনা দিছি। রওনা দেওয়ার পর মানে উনি যেই জায়গার কথা বলছে ওইখানে আমার যাইতে মানে 30 থেকে 35 মিনিট সময় লাগছে, যেহেতু রাত্রেবেলা রাস্তা ফাঁকা। এরপরে জানেনি তো দেশ গ্রামের রাস্তা তো এমনিতেই ফাঁকা থাকে, রাত্রে সন্ধ্যার পরে আর তেমন একটা থাকে না। উনি মানে ওইখানে ওই বাজারে যাওয়ার পরে উনি বলতেছে যে আর একটু সামনে যাওয়া লাগবে, বাড়িটা এখানে না একটু সামনে। তো সামনে যাওয়ার পরে একটা ছোট রাস্তা ছিল, ওখানে গেছি। যাওয়ার পরে আমার কয়েছে রাখো, ব্রেক করো। ব্রেক করছি, ব্রেক করার পরে দেখি যে মানে 3-4 জন লোক হঠাৎ করে মানে বিভিন্ন জায়গা থেকে মানে কেউ ঝোপের আড়াই ছিল, কেউ গাছের আড়াই ছিল, ওখান থেকে মানে আসছে। আসার পরে মানে আমার গাড়িতে এসে বসছে। বসার পরে কইলাম যে কি ব্যাপার, আপনারা বলে ফ্যামিলি নিয়ে যাবেন, বউ নিয়ে যাবেন, এত লোক কিসের জন্য? আর এত লোক আমি কিভাবে নেব, আপনার আবার ফ্যামিলিও আছে, বাচ্চা কাচ্চাও আছে। কয় সমস্যা নেই, তুমি আর একটু সামনে যাও। তো এতটুকু বুঝতে পারি নাই যে আসলে আমি ছিনতাইকারী কবলে পড়ে গেছি। পরে যাই হোক আর একটু সামনে যাওয়ার পরে ওইখানে যাই দেখি ওইখানে আর কোনো বাড়িঘর নাই, চতুর্দিকে মানে ধান ক্ষেত, রাস্তার মাঝখানে ফাঁকা। ওই রাস্তা অবশ্য আমি আগে যাইনি কখনো, এই জন্য আমার মানে জানা ছিল না, আমার অজান্তে মানে ওই জায়গাটায় গেছি। যাওয়ার পরে যেমন আমি জিনিসটা মানে ওই জায়গায় যখন গেছি তখন যেমন আমার মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে যে আসলে মনে হয় আমি কোনো বিপদে পড়ে গেছি। পরে ওখানে যাওয়ার পরে ওরা মানে আমার ছুরি ধরলো, একজন দুইজনে নামাইলো, নামাই আনার পর মানে কেউ বলতেছে যে আমার গাড়ি নিয়ে যাবে, আবার কেউ বলতেছে গাড়ি নিলে বিপদে পড়মু, ওর কাছে নগদ কি আছে নে। ঠিক আছে, তখন মানে এক একজনের এক এক মন্তব্য, ওনারা ওদের ভিতরে মন্তব্য করতেছে। করার পর এক পর্যায়ে ওরা বললো যে না, এই গাড়ি নিলে আমরা ধরা খাইয়া যাবো বা বিপদে পড়ে যাবো, গাড়ি নেওয়ার দরকার নাই, ওর কাছে নগদ যা আছে টাকা পয়সা মোবাইল এগুলি রাইখা চল আমরা চলে যাই। পরে আমার কাছে টাকা পয়সা, কত টাকা নিয়েছিল?
টাকা বেশি ছিল না ওই সময়, মানে 1700-1800 টাকার মতো মনে হয় আমার কাছে ছিল। তারপরে তো ভালোই টাকা। হ্যাঁ, আর একটা মোবাইল ছিল। ওই সময় তো মোবাইলের দাম ভালোই ছিল মোটামুটি। তখন এই যে টাচ মোবাইল মানে সচরাচর সবার কাছে নাই। পরে নেওয়ার পরে তো চলে গেল, ওনারা চলে গেল। চলে যাওয়ার পরে আমি মানে আমার এতটাই ভয় লাগতেছিল, মানে ওইখানে দাঁড়ায় রয়েছি। দাঁড়ানোর পরে ওইখান থেকে সামনে একটা বাজার আছে, ওই বাজারে আসলাম। আসার পরে ওইখানে মানে অনেক ভয় ঢুকে গেছে আমার মনের ভিতরে। ওইখানে একটা দেখি ছোট্ট একটা চার দোকান খোলা আছে। বাহ। পরে ওই চার দোকানের সামনে রাখলাম। রাখার পর এক গ্লাস পানি খাইলাম। খাওয়ানোর পরে মানে আমার মানে ভয়টা দেখা, মানে মুখ দেখে, মানে ওই চার দোকানদার আমার জিজ্ঞাসা করতেছে, ভাই কী হয়েছে? পরে বললাম যে ভাই এই ঘটনা এরকম এরকম। আচ্ছা। পরে বললো যে আপনারা যে জানে বাসায় রাখছে, ছাইরা দিছে, এরই আপনার কাছে অনেক বেশি, আপনি এখান থেকে যান গা তাড়াতাড়ি। বিয়ে কত বছর হয়েছে আপনি করছেন? বিয়ে করছি প্রায় 20-22 বছর হবে। তাই? বিয়ে মানে ভাবির সাথে পরিচয় কিভাবে আপনার? আমার বাবা যখন দোকান করতো তখন সে আসতো আর কি? হ্যাঁ, না, আমার বাবা যখন দোকান করতো, যে আমার যে ফুফা শ্বশুর ছিল উনি আর আমার বাবা পাশাপাশি দোকান করতো। ও, তার আগে কি প্রেম করতেন না? না না। আচ্ছা, তাহলে ভাবি আপনার প্রথম প্রেম। তো ভাবির সাথে পরিচয়টা কিভাবে, দেখাটা কিভাবে হয়েছে আপনার প্রথম দেখাটা? আমার মানে পারিবারিক ভাবে আমাদের দেখা, মানে বিয়ের পর দেখা হয়েছে। হ্যাঁ, বিয়ের পর দেখা হয়েছে, মানে বিয়ের সময় দেখা হয়েছে। বিয়ের সময় দেখা হয়েছে, মানে বাবা এসে বলছে যে বাবা তোমার কালকে বিয়ে? ওইরকমই আর কি। আগে বাপ মা দেখছে, আত্মীয় স্বজনরা আপনার কাছে কেমন লাগতেছিল? ও মাই গড, ইয়েস, আই ওয়ান্ট টু ডু ইট। আসলে আপনার 22 বছরের সংসার লাইফে আপনি কেমন, আপনি কি খুশি? হ্যাঁ, অবশ্যই খুশি। আমার যে পরিবার, এটা কিন্তু সম্পূর্ণটাই আমার উপর ডিপেন্ডস করে। কারণ আমি পরিশ্রম করি, যেহেতু যেই টাকা, যতটুকু টাকা ইনকাম করি, এই টাকাগুলো আমার বাড়িতে পাঠানো হয়। বাড়িতে পাঠানোর পরে হয়তো বৃদ্ধ বাবা মা আছে, ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে। মানে আপনি আপনার ঘরের সুপারম্যান। কারণ আমি মনে করি এইটাই, প্রত্যেকটা বাবা তার নিজের সন্তান তার বাবাকে অলওয়েজ সুপারম্যানই মনে করে। এটা আমি মনে করি, এটা সবাই মনে করে। কারণ আপনারা যে পরিমাণ কষ্ট করেন, দেখেন আপনি যখন প্রতিদিন সকালবেলা বের হন, আপনি কিন্তু নিজের শখ মিটাবেন না। আপনি চিন্তা করেন আপনার ছেলে মেয়ের কথা, আপনি চিন্তা করেন আপনার মা বাবার কথা, আপনি চিন্তা করেন আপনার ওয়াইফের কথা। কারণ যেই লোকটা নিজেকে ত্যাগ করতে জানে, নিজের জন্য কিছু না মানুষের জন্য করতে জানে, মানুষ বলতে কি আপনার পরিবার, যে পরিবারের জন্য করতে পারে, সে আসলে একজন ত্যাগী ব্যক্তি এবং সেই বড় হয়। কোনো পেশাকেই আমরা ছোটভাবে দেখব না, কোনো পেশাকে আমরা ছোট করব না। কারণ সিএনজি চালক হোক, ড্রাইভার হোক, পাইলট হোক, আমি মনে করি সব জায়গায় পরিশ্রমটা, যে পরিশ্রমটা দিয়ে আমরা যদি একই পরিশ্রম দিচ্ছি, শুধু জায়গাটা ডিফারেন্ট। আমি একটা রিক্সাওয়ালা রিক্সা চালাচ্ছে, আর এখান থেকে একজন মালও টানতেছে, কষ্টটা কিন্তু একই। আর আরেকটা কথা বলি, কখনো তাদের সাথে বেয়াদবি করবেন না। এত কথা মনে রাখি, তারাও কিন্তু আমাদের চেয়ে সিনিয়র এবং তারাও কিন্তু মানুষ। কোনো জায়গাকে আমরা কখনো ছোট করবো না, প্রত্যেকটা জায়গাকে আমরা সম্মান করে চলবো। তো উজ্জ্বল ভাই, আপনি কি আমার কোনো কথা কষ্ট পেয়েছেন? না ভাই, কষ্ট পাইনি। শিওর? শিওর। তো আমার কোনো কথায় কষ্ট পেলে আমি হাত জোর করে কান ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি। যাওয়ার আগে এই যে ক্যামেরাটা দেখছেন না, এখানে আপনাকে লাখ লাখ মানুষ দেখতেছে, তাদের সবাইকে কি বলতে চান আপনি? আসলে এটাই বলতে চাই যে পেশা যাই আমরা যেখান থেকে যেটাই করি না কেন, রিক্সা চালাই বা সিএনজি চালাই বা বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার, মানে আমরা যেখানে যে পেশায় আছি, সবাই যেন মানে সব পেশাকে সম্মান করি, শ্রদ্ধা করি, এটাই বলা। আর বিশেষ করে আপনি মাই টিভি সবাইকে ধন্যবাদ এখানে মানে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ। যাক, আপনি আসছেন, কথা বলছেন, এটাই আমাদের জন্য অনেক কিছু। আর আমি সবসময় দর্শকদেরকে বলি যে এই আপনি যেখানে বসেছেন, এখানে একজন কৃষক বসতে পারবেন, একজন মুক্তিযোদ্ধা বসতে পারবেন, সিএনজি চালক বসতে পারবেন, একজন সুপারস্টার বসতে পারবেন, একজন মন্ত্রী বসতে পারবেন। এই সোফাটা, এই চেয়ারটা সবার জন্য, সবাই এসে বসতে পারবেন। আর এইটাই আমাদের তৈরি অফিস। তো ধন্যবাদ আপনার আসার জন্য। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, হাত জোর করে ক্ষমা চেয়েছি। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।